Welcome to our academy. Welcome to our Dreamland Academy. Today we will discuss about Mughal dynasty. The Mughal dynasty series 3. We have started the Mughal dynasty. Now we will discuss about the Mughal dynasty of series 3. এই মোঘল ডাইনাস্টির ক্লাসগুলোর মধ্যে আগে আমরা যে দুটো ক্লাস আমি করিয়েছি, এর আগে আমি দুটো ক্লাস করিয়েছি এই আকবরের। টুডে উইল ডিসকাস অ্যাবাউট আকবর। এই আকবরেরই প্রথম দুটো পার্ট তোমরা দেখে নেবে, আদারওয়াইজ এই ক্লাসটা বুঝতে পারবে না। এটা আকবরের থার্ড ক্লাস। ইন দ্য প্রিভিয়াস টু ক্লাস উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দিস টু পার্ট। 1542 থেকে 62, সাম্রাজ্য বিস্তার এবং শাসন ব্যবস্থা। এই তিনটে পার্ট আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। শাসন ব্যবস্থা, সাম্রাজ্য বিস্তার এবং 1542 থেকে 1662 পর্যন্ত সময়কাল। নাও ইন দিস ক্লাস উইল ডিসকাস অ্যাবাউট দ্য ধর্মমত, আকবরের ধর্মমত। এখানটা মুছে দিই তাহলে এবারে, কারণ আমার বোর্ডটা খুব দরকার। আর একটা জিনিস আমি অত্যন্ত দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি, আমিও শুনে খুব খারাপ লেগেছে আমাকেও, যে আগের দুটো ক্লাসের বোর্ড ওয়ার্কগুলো তোমাদের তেমন বোঝা যায়নি। আই এম সরি ফর দ্যাট। এবং এই ক্লাসটাই আমি চেষ্টা করব যতটা সম্ভব বড় বড় করে লেখার, এবং সেজন্য হয়তো বড় বড় করে লিখতে গিয়ে আমার হয়তো সময়টাও একটু বেশি যেতে পারে। তো আজকে টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য রিলিজিয়াস থিঙ্কিং অফ আকবর, আকবরের ধর্মমত। এই ক্লাসে আমি আর একটা জিনিস বলে দেবো, যে আকবরের ডেট অফ বার্থ আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম 15 and 42 ইন দ্য মান্থ অফ নভেম্বর, অর্থাৎ দিস ইজ নিয়ারলি টু উইন্টার টাইম। অ্যাকচুয়ালি এই আকবরের ডেট অফ বার্থ ছিল 15 and 42, অর্থাৎ এই 10তম মাসে। 10তম মাস কোনটা হচ্ছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এটা পড়বে অক্টোবর। কিন্তু আমি কাউন্ট করার সময় এটা ভুল করে নভেম্বর বলে দিয়েছি আগের ফার্স্ট ক্লাসে, তোমরা এটা কারেকশান করে নেবে। তো টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য আকবরের ধর্মমত। আচ্ছা, এই ধর্মমত সম্পর্কে যে প্রভাব, ধর্মের যে প্রভাব, সেটা আকবরের উপর কিভাবে পড়েছিল, কার থ্রু দিয়ে পড়েছিল? এই ধর্মমতের প্রভাব আকবরের উপর পড়েছিল তার মা হামিদা বানু বেগম, দুইকে তার টিচার আব্দুল লতিফ, তিনকে শেখ মুবারক খাঁ, চারেকে ছিল আবুল ফজল। এদের দ্বারা আকবর ধর্মের প্রতি প্রভাবিত হয়েছিল, এদের চিন্তাভাবনার জন্যে। তাহলে প্রভাব হলো। এরপরে কি আছে আমাদের? তাহলে এই প্রভাবের উপরে প্রভাবিত হয়ে, এই প্রভাবের দ্বারা, এই চারজনের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আকবর প্রথমেই কি করলো? ইবাদতখানা, আকবর নিয়ার ফতেপুর সিক্রি আকবর এস্টাবলিশড ইবাদতখানা কত সালে করেছিল?
1575। প্রথম দিকে এই ইবাদতখানাতে শুধুমাত্র মুসলিম ধর্মের মানুষরা অ্যালাউ হতো, কিন্তু ল্যাটার ইন 1578 the people of all religion are allowed to enter ইবাদতখানা। কিন্তু যখন 1578-এ the all public of all religion are allowed to ইবাদতখানা, তখন একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটলো। কি যে হিন্দু এবং মুসলিম কোনো ধর্মের মানুষই আর সেখানে এলো না, সব ধর্মের মানুষই রিফিউজ করলো টু কাম টু ইবাদতখানা। এখান থেকে কোশ্চেন আসবে, ইবাদতখানা কবে হয়েছিল, কোথায় হয়েছিল? নিয়ার ফতেপুর সিক্রি। এবারে 2 তো যখন 1578-এ ইবাদতখানাতে সবাই আসা বন্ধ করে দিল, তখন আকবর একটা নতুন ধর্মমতের প্রবর্তন করল। সেটা কি ছিল? দিন-ই-ইলাহি। এই দিন-ই-ইলাহি কবে করেছিল? 1582। দিন-ই-ইলাহি কি? সকল ধর্মের মূল কথা নিয়ে গঠিত একটা ধর্ম। সকল ধর্মের মূল কথা নিয়ে গঠিত একটা ধর্ম হলো দিন-ই-ইলাহি। এখান থেকে কোশ্চেন কি আসবে? কত সালে দিন-ই-ইলাহি ধর্মমত আকবর প্রবর্তন করেছিল? দিন-ই-ইলাহির মেম্বার কতজন ছিল? দিন-ই-ইলাহির মেম্বার কতজন ছিল? 18 মুসলিম ওয়ার অ্যাকসেপ্টেড দিন-ই-ইলাহি। 18 মুসলিম। একজন হিন্দুও দিন-ই-ইলাহি অ্যাকসেপ্ট করেছিল। কে সে? বীরবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই হিন্দু যে দিন-ই-ইলাহি গ্রহণ করেছিল তার নাম কি? বীরবল। এখানে কোশ্চেন আসবে, দ্য ফার্স্ট হিন্দু হু অ্যাকসেপ্ট দিন-ই-ইলাহি, বীরবল। আর এখান থেকে আরেকটা জিনিস হয়, হু প্রডিউস দ্য পলিসি অফ সুলে-ই-কুল। সুলে-ই-কুল। হু প্রডিউস দ্য পলিসি অফ সুলে-কুল? আকবর। সুলে-ই-কুল কি? সকল ধর্মের সার কথা, সেই নিয়ে একটা ধর্মপদ গঠিত হবে। তাহলে দিন-ই-ইলাহিও আমাদের হলো। এরপরে আকবর প্রডিউস মাঝহারি প্রথা, মাঝহারি সিস্টেম। কত সালে করেছিল? 1579। এই মাঝহারি সিস্টেম কি ছিল? প্রথমেই সেটা বলছি আমি, তার আগে একটা কথা বলে দিই যে এই মাঝহারি সিস্টেম প্রবর্তন করে প্রথমেই আকবর করেছিল ফতেপুর সিক্রির যে ইমাম সাহেব, তাকে পদচ্যুত করেছিল। দ্বিতীয় কি? সেটাই হলো মাঝহারি সিস্টেম, সেটাই আমি এখন বলবো। দ্বিতীয় ছিল ধর্ম বিষয়ক যে কোনো ডিবেট হলে তার আলটিমেট সলিউশন দেবে আকবর নিজে, অন্য কোনো মৌলানা বা ইমাম সাহেব কোনো ফতোয়া দিতে পারবে না। এই হলো মাঝহারি সিস্টেম। ধর্ম বিষয়ক আকবর আর কি করেছিল?
তাহলে এটা 3 হলো। এর আগে আমরা পড়লাম প্রথমে ইবাদতখানা, তারপরে দিন ইলাহি, তারপরে মাঝারি সিস্টেম। দেখো আকবর কি অ্যাবলিশ করেছিল? জিজিয়া। আর কি করেছিল অ্যাবলিশ? পিলগ্রিম ট্যাক্স। আকবর অ্যাবলিশ জিজিয়া অ্যান্ড পিলগ্রিম ট্যাক্স। 5 কি করেছিল? আকবর স্টার্টেড ঝারোখা দর্শন। ঝারোখা দর্শনটা কি? এই সময় মোঘল রাজ দরবারে যেসব নৃত্যানুষ্ঠান বা আরও অন্যান্য অনুষ্ঠান হতো সেইগুলোতে মহিলারা এন্টার করতে পারতো না। দ্য ওম্যান আর নট অ্যালাউ টু এন্টার্ড। দ্য ওম্যান আর নট অ্যালাউ। আকবর করেছিল একটা পর্দা দিয়ে দিয়েছিল মাঝখানে পুরুষ আর মহিলাদের মধ্যে। সেই পর্দার আড়ালে থেকে মহিলারা মোঘল রাজদরবারের সমস্ত কিছু এনজয় করতে পারত। 6 কি করেছিল? আকবর স্টার্টেড, আচ্ছা আমি উপরে লিখছি, এটা সম্ভবত নিচে লিখলে দেখা যাবে না। 6 আকবর স্টার্টেড তুলাদান সিস্টেম। তুলাদান সিস্টেমটা কি? ডিউরিং হ্যাপি মোমেন্ট or some ceremony, Akbar donated a lots of money, diamond and other things to local people. কিসের উপরে ভিত্তি করে? অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়েট। আকবর তার বিভিন্ন অনুষ্ঠানের সময়তে এবং হ্যাপি মোমেন্টের সময়তে তার নিজের ওজনের সমপরিমাণ ওজনের মুদ্রা, রূপো, সোনা, মানি এইসব লোকাল পিপলের উপরে দান করত। এটাই ছিল তুলাদান সিস্টেম। আকবরের ধর্মমত এগুলো হলো। আমি আবার একবার রিপিট করতাম, আর রিপিট করব না কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যায়। এরপরে আমরা ডিসকাস করব, নাও লেটস কাম টু ডিল উইথ আকবরের রাজসভা। যতগুলো মুঘল সম্রাট আছে তার মধ্যে এই আকবরের রাজসভাই ছিল সব থেকে অলঙ্কিত। অনেক সময় এই রাজসভা, আকবরের রাজসভা কোশ্চেনটা 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষাতেও আসে। কারণ আমি যখন ছোট ছিলাম, আমি নিজে ক্লাস 7 or 8 পড়ি, তখন আমার মনে আছে এই রাজসভা, আকবরের রাজসভা কোশ্চেনটা দিয়েছিল। তখন আমাদের স্কুলের স্যার ছিল রণজিৎ মান্না স্যার টেস্টে এই কোশ্চেনটা দিয়েছিল আমাদের। খুব মনে আছে আমার কোশ্চেনটা। সেই নিয়ে আমার একটা ডিবেট হয়েছিল স্যারের সঙ্গে, সেই জন্যই আমার এটা মনে আছে। তো যাকে দেখো আকবরের রাজসভা, তো ওই আকবরের রাজসভাতে কে কে ছিলেন, কারা সেই অলঙ্কিত ব্যক্তি? আবুল ফজল এক। এই আবুল ফজল wrote আকবর নামা or আইন ই আকবরী। এই আবুল ফজল সম্বন্ধে আর একটা জিনিস জেনে রাখবে, যে আবুল ফজলকে হত্যা করেছিল কে? হত্যা করেছিল প্রিন্স সেলিমের অর্ডারে একজন হত্যা করেছিল। বাই দ্য অর্ডার অফ প্রিন্স আ ম্যান কিল্ড আবুল ফজল। 2 কি দেব? তানসেন ছিল সঙ্গীতজ্ঞ। আর কে ছিল? 3 বীরবল।
এই বীরবলকে আকবর মহাপাত্র টাইটেল দিয়েছিল। মহাপাত্র আর নরহরি মানে দুটো আলাদা টাইটেল। নরহরি টাইটেল পেয়েছিল হু গেট দ্য টাইটেল অফ মহাপাত্র অ্যান্ড নরহরি। বীরবল গট দ্য টাইটেল অফ মহাপাত্র অ্যান্ড নরহরি। আর তানসেন ছিল সঙ্গীতজ্ঞ। 4 কে ছিল তুলসীদাস। তুলসীদাস রচনা করেছিল রামচরিত মানস। 4 নম্বর হলো। 5 নম্বর কে ছিল সুরদাস, সুরসাগরের রচয়িতা। 5 কে ছিল আব্দুল রহিম। এই আব্দুল রহিম খানে খানা টাইটেল পেয়েছিল। ফ্রম আকবর। হোয়াই? বিকজ বিহার এবং বাংলা দখলের সময় আকবর খুব বীরত্ব প্রদর্শন করেছিল। আব্দুল রহিম বিহার এবং বাংলা দখল করার সময় আব্দুল রহিম খুব বীরত্ব প্রদর্শন করেছিল। সেই জন্য আব্দুল রহিম গট দ্য টাইটেল অফ খানে খানা ফ্রম আকবর। আচ্ছা, এই আব্দুল রহিম কে ছিল? সান অফ কে বলো? কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক। এটা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। হি ওয়াজ দ্য সান অফ বৈরাম খাঁ। আর কে ছিল 6-এ ছিল টোডারমল। তাহলে এরা আকবরের রাজসভাকে অলঙ্কৃত করেছিল। আর একটা আব্দুল রহিম থেকে আরেকটা কোশ্চেন আসবে যে বাবরনামা কে ট্রান্সলেট করেছিল টু পার্সি? আব্দুল রহিম ট্রান্সলেটেড বাবরনামা টু পার্সি। রাজসভায় কে ছিল নিশ্চয়ই তোমরা বলতে পারবে। ফৈজি ছিল। আরেকটা ছিল সাথে কে? ফৈজি। এই ফৈজির দ্বারা আকবর অনেকটা প্রভাবিত হয়েছিল টু প্রডিউস হিজ ধর্মমত লাইক ইবাদত খানা, দিন ইলাহি or মাজহারি সিস্টেম। The last topic to our class is art and culture. আর্ট এবং কালচারে কী ছিল? আকবর এস্টাবলিশড ফতেপুর সিক্রি 1571। এই নিয়ার ফতেপুর সিক্রিতে আকবর তৈরি করেছিল দুটো জিনিস, জামা মসজিদ আর কি? এই ফতেপুর সিক্রিতে জামা মসজিদ আর কি করেছিল? এখানে যোধাবাই প্যালেস। দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রেয়ার কোশ্চেনটা হাই লেভেলে দেয়। যোধাবাই প্যালেস। আমি 2 এখনও ফাঁকা রাখলাম। এই ফতেপুর সিক্রিতে আর একটা ইম্পর্টেন্ট ছিল বুলান্দ দরওয়াজা। জামা মসজিদ, বুলান্দ দরওয়াজা, যোধাবাই প্যালেস।
বুলান দরওয়াজা অলসো নোন অ্যাজ দ্য লফটি গেট। শুধু কি এগুলোই করেছিল না আরও করেছিল? আরও অনেক কিছু করেছিল। আকবরের আর্ট অ্যান্ড কালচারও খুব ইম্পর্ট্যান্ট ছিল। আকবর 1 হলো 2 3 4 হবে এটা। দেওয়ান ই খাস, এই দেওয়ানি খাসটা কী ছিল? টু ডিসকাস উইথ খাস আদমি, উইথ ভেরি স্পেশাল ইম্পর্টেন্ট পারসন। কোনো কিছু ডিসকাস করার জন্যে আকবর এই দেওয়ানি খাস তৈরি করেছিল। সেই ডিসকাসটা কাদের সঙ্গে হবে? ভেরি ইম্পর্টেন্ট পারসন, অর্থাৎ খাস আদমিদের সঙ্গে ডিসকাস করার জন্য আকবর এস্টাবলিশড দেওয়ানি খাস। 5 কী ছিল? দেওয়ান ই আম, টু ডিসকাস উইথ আম পাবলিক আকবর এস্টাবলিশড দেওয়ানি আম। আর কি? আকবর এস্টাবলিশড শীষমহল। শীষমহল কোথায় করেছিল জানো? আমিরে। তার শ্বশুরের আমির ছিল কোথায়? তার শ্বশুর ভগবান দাস সেখানে। আর কি তৈরি করেছিল আকবর? এগুলোই। এখান থেকে আর কিছু কোশ্চেন নেই। দেওয়ানি আম, দেওয়ানি খাস, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তুলাদান সিস্টেম, ঝাড়ুকা দর্শন, কোশ্চেনগুলোও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আর কি কোশ্চেন আসবে? যা কোশ্চেন আসার সব বলে দিয়েছি। এরপরে আমি শুরু করব আমার এই মোঘল ডায়নাস্টি শেষ হলে এমসিকিউ সিরিজ অন মোঘল ডায়নাস্টি। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, যাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করলেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। পরের ক্লাসে আমরা ডিসকাস করব জাহাঙ্গীর দ্য সেলিম, এই মোঘল ডাইনাস্টির সমস্ত রাজাদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সব রাজারাই, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং লাগবে ফর আজকের আমাদের মতো যারা স্টুডেন্ট বা আজকের এই মডার্ন সোসাইটির ক্যান্ডিডেটদের সব থেকে ইন্টারেস্টিং লাগবে জাহাঙ্গীরের গল্প। সেটা আমি পরের ক্লাসে বলবো। ওকে, বাই।